কুমায়ুন সফরের প্রথম ভাগে আমরা দেখেছি কিভাবে হলদওয়ানি থেকে আলমোড়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তারপর সেখানে প্রসিদ্ধ গোলু দেবতা মন্দির এবং কাঁসার দেবী মন্দির দর্শন করলাম। এরপরে আমরা গিয়ে পৌঁছাই ঐতিহাসিক পাতাল ভুবনেশ্বর মন্দিরে, যেখানে অনেক মাইথোলজিক্যাল নিদর্শন পাওয়া গেছে, যা প্রথম ভাগে বিস্তৃতভাবে বলা আছে। সেদিনটা সেখানে থাকার পরের দিন আমরা মুন্সিয়ারির উদ্দেশ্যে রওনা দিই, যেখান থেকে পঞ্চচুল্লি একদম কাছ থেকে দেখা যায়। প্রথম ভাগটি না দেখে থাকলে আমার অনুরোধ যে দ্বিতীয় ভাগটির আগে ওটা একবার প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিন, তাহলে আপনাদের গোটা কুমায়ুনের রুটম্যাপটা বুঝতে সুবিধা হবে। আমাদের এর পরের ডেস্টিনেশন বাগেশ্বর জেলায় অবস্থিত কৌশানী, যাকে গান্ধীজি দ্বিতীয় সুইজারল্যান্ড বলেও বর্ণনা করেছিলেন। মুন্সিয়ারি থেকে কৌশানীর দূরত্ব 165 কিলোমিটার, যা যেতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। এই দ্বিতীয় ভাগে আমি যতগুলো জায়গা এক্সপ্লোর করেছি তার প্রত্যেকটাকে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করেছি। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি অ্যাক্টিভিটিস করবেন, আর সবশেষে ওখানকার কি কি খাবার খাবেন, তা ব্লগটা পুরোটা শেষ পর্যন্ত দেখলেই আশা করছি বুঝতে পারবেন। কৌশানীতে গিয়ে আমরা যখন পৌঁছাই সেদিনটা তখন সন্ধে নেমে এসেছিল। কৌশানীর জন্য হলদওয়ানি বা কাঠগোদাম থেকে আপনারা অ্যাভেলেবেল বাস সার্ভিসও পেয়ে যাবেন। সকালে ঘুম ভাঙতেই আমি হাঁটতে হাঁটতে ছাদে উঠে যাই এবং সেখানে এরকম রোদ ঝলমলে ওয়েদার হওয়ার জন্য খুবই সুন্দরভাবে ত্রিশূল, নন্দাদেবী এবং পঞ্চচুল্লির সমস্ত চূড়াগুলোই খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। সকালের ব্রেকফাস্ট করেই হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম আমরা গান্ধী আশ্রমের উদ্দেশ্যে। এটা আমাদের হোটেল থেকে 1 কিলোমিটারের মধ্যেই ছিল। এটিকে গান্ধী অনাসক্তি আশ্রম বলা হয়ে থাকে। এখানে মাঝে মধ্যেই গান্ধীজি এসে কিছুদিন করে ছুটি কাটিয়ে যেতেন, আর সেই সময় তিনি তার বিভিন্ন লেখায় কৌশানীকে দ্বিতীয় সুইজারল্যান্ড বলেছিলেন। এখান থেকে সানরাইজ আর সানসেট খুব ভালোভাবে দেখা যায়, এমনকি কৌশানীর 360 ভিউ পাওয়া যায়। বিকেল নামলেই এখানে বহু প্রফেশনাল ফটোগ্রাফাররা এই ভিউ ক্যাপচার করার জন্য বসে থাকেন। এসে পৌঁছালাম আমরা বৈজনাথ মন্দিরে। গোমতী নদীর তীরে অবস্থিত এই শিব মন্দিরটি কৌশানী থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্বে। গোটা কুমায়ুন সফরটা আমরা একটাই গাড়িতে করেছিলাম। আপনারা ইচ্ছা করলে এখানকার জন্য শেয়ার ট্যাক্সি বা ক্যাব বুক করে নিতে পারেন। বলা হয় এখানেই নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। আবার বেশিরভাগ জায়গাতেই বলা হয় যে শিব পার্বতীর বিয়ে হয়েছিল ত্রিযোগী নারায়ণে, তবে এটা একটু কন্ট্রোভার্সিয়াল। মন্দিরের সামনেই রয়েছে এক বিশাল জলাশয়। এর সাথে গঙ্গার সংযোগ আছে বলে ধারণা করা হয়। এখানে প্রচুর মাছ আছে। শিকার করা কঠোরভাবে তো নিষিদ্ধই, উল্টে এখানে মাছকে খাবার দেওয়ার প্রচলন আছে। এই যে পাথরটিকে দেখতে পাচ্ছেন এটি খুবই অদ্ভুত। মন্দিরের এই পাথরটির ওজন প্রায় 200 কেজির কাছাকাছি। এই পাথরটিকে তোলার জন্য 9 জন মানুষের একটি করে অর্থাৎ 9টা আঙুল লাগে। এই 9টা আঙুল স্পর্শ করলেই এই পাথরটি খুবই সহজেই উপরে উঠে চলে আসে, যেমনটি দেখতে পাচ্ছেন। মন্দির থেকেই কিছুটা দূরে অবস্থিত টি এস্টেট। এটা
এটা একবার ঘুরে দেখবেন। বিভিন্ন ফ্লেভার চা টেস্ট করেও দেখতে পারেন অথবা বাড়ির জন্যও আনতে পারেন। এরপরে একবার ঘুরে দেখে নিতে পারেন এখানকার পশমিনা শল ফ্যাক্টরি। অদ্ভুত এদের বুনন কার্য, নিজের জন্য বা আত্মীয় স্বজনকে গিফট করার পারপাসে এখান থেকে নিয়ে আসতেই পারেন। এই ভ্যালিতে আসলে আপনারা সত্যি অনুভব করবেন কেন কৌশানীকে দ্বিতীয় সুইজারল্যান্ড বলা হয়। কৌশানী থেকে একটু দূরে রিমোট লোকেশন, তাই হোটেল না পেলেও হোমস্টে পেয়েই যাবেন। এবারে গেলাম কৌশানী থেকে 21 কিলোমিটার দূরত্বে অবস্থিত বাগনাথ মন্দিরে। হুমায়ুনের রাজা লক্ষ্মীচাঁদ 1450 সালে মন্দিরটি তৈরি করেছিলেন। মাইথোলজিক্যালি বলা হয় ঋষি মার্কেন্ডিয়া এখানে শিবের আরাধনা করেছিলেন এবং মহাদেব স্বয়ং তাকে বাঘ রূপে দর্শন দিয়েছিলেন। সেই থেকেই মন্দিরের নাম বাগনাথ। সেই দিনটা কৌশানীতে থেকে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম নৈনিতালের উদ্দেশ্যে। আমরা রানীক্ষেত হয়ে নৈনিতালে পৌঁছাবো। কৌশানী থেকে রানীক্ষেতের দূরত্ব 58 কিলোমিটার, যা যেতে ঘন্টা দুয়েক মতন সময় লাগে। রানীক্ষেতে কিন্তু আমরা কোনো রকম স্টে করিনি। ঢুকে পড়েছি আমরা রানীক্ষেত শহরে। শহর না বলে ক্যান্টনমেন্ট বলাই ভালো। মিলিটারি বেস ক্যাম্প হওয়ার কারণেই গোটা শহরটা কাঁচের মতন ঝকঝকে। রানীক্ষেতে এসে ঝুলাদেবী মন্দিরটি দর্শন করার পরে রানী ঝিলটা একবার অবশ্যই দেখে যাবেন। পাহাড়ের কোলে গাছপালা দিয়ে ঢাকা অদ্ভুত এক পরিষ্কার পরিচ্ছন্ন ঝিল। আমরা যেহেতু রানীক্ষেতে স্টে করব না, তাই আমরা এখানে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। আপনারা যদি রানীক্ষেতে স্টে করেন তাহলে আসলে দেখবেন এখানে 2-3 ঘন্টা অনায়াসেই কেটে যাচ্ছে, এতটাই সুন্দর। রানীক্ষেতে এলে এখানে তো আসতেই হবে। এটি হলো রানীক্ষেতের অন্যতম প্রধান আকর্ষণ, গলফ গ্রাউন্ড। প্রায় 6500 ফুট উঁচুতে অবস্থিত এই গলফ গ্রাউন্ডটি ব্রিটিশ আমলে 1920 সালে তৈরি হয়েছিল, যাকে এখন হুমায়ুন রেজিমেন্ট রক্ষণাবেক্ষণ করে। এটি এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট অল্টিটিউড গলফ গ্রাউন্ড। এই হিমালয়ান ভিউ পয়েন্ট থেকে গোটা রানীক্ষেত শহরটাকে এবং রেঞ্জগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। খুবই সাজানো গোছানো শহর। আপনারা ইচ্ছা করলে এখানে প্ল্যান চেঞ্জ করে এক্সট্রা একদিন থেকে যেতে পারেন। কাঠগোদাম থেকেও ডাইরেক্টলি এখানে চলে আসতে পারেন। ঘন্টা 6 রানীক্ষেতে আমরা কাটিয়েছিলাম। তারপর আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন নৈনিতালের উদ্দেশ্যে। রানীক্ষেত থেকে নৈনিতালের দূরত্ব 58 কিলোমিটার। যেতে ঘন্টা 3 মতন লেগেছিল, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম, তাই রাস্তাতেই লাঞ্চ করার জন্য আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। এবার আপনারা যদি ডাইরেক্ট নৈনিতালে আসতে চান তাহলে কাঠগোদাম থেকে এর দূরত্ব 37 কিলোমিটার, যা বাস বা শেয়ার ট্যাক্সিতে করে আসতেই পারেন। নৈনিতালে গিয়ে আমরা যখন পৌঁছালাম তখন বিকেল 5টা। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়েই সন্ধে নামার আগে ম্যাল রোডের দিকে বেরিয়ে গেলাম। আমাদের হোটেল থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই ম্যাল। আমরা লেক ফেসিং রুম নিয়েছিলাম, তবে আমার মনে হয় নৈনিতালে গেলে লেক ফেসিং রুম নেওয়াটাই ভালো, যাতে আপনারা ইচ্ছা হলে ব্যালকনিতে বসেও নৈনি লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। যদি অনলাইনে বুক করেন তাহলে অবশ্যই একটু সেই হোটেলে ফোন করে ভালো করে খোঁজ নিয়ে নেবেন।
রাতের নৈনিতালের সৌন্দর্য সত্যিই অসাধারণ। এই ম্যালের মধ্যেই একটি তিবেতিয়ান মার্কেট আছে, যেখান থেকে আপনারা ইচ্ছামতো প্রচুর কেনাকাটা করতে পারবেন। শীতের পোশাক তো আছেই, তাছাড়াও বিভিন্ন অ্যান্টিক জিনিস গিফটিং পারপাসেও নিয়ে আসতে পারেন। যদি খাবারের কথায় আসি, তাহলে সস্তার স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ গ্রিল, পাব, ক্যাফেটেরিয়া, ডিলাক্স রেস্টুরেন্ট সমস্ত কিছুই ম্যাল রোড থেকে 2 থেকে 3 কিলোমিটারের রেডিয়াসের মধ্যেই পেয়ে যাবেন। এবার দেখানো যাক আমাদের হোটেলের লেক ফেসিং রুমটা কেমন ছিল। আমার বেশ পছন্দই হয়েছিল। ইচ্ছা হলে সামনের এই ব্যালকনিতে বসে চা স্ন্যাক্স খেতে খেতে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এইটা হলো এই হোটেলের টেরেস। এইখান থেকে আরও ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায়, কারণ এটা 5 তলার ওপরে। এবার আপনারা যদি কমেন্টে চান, তবে আমি এর কিছু বিবরণ ডেসক্রিপশানে মেনশন করে দিতে পারি। হোটেলের সামনে থেকেই মার্কেট শুরু। সকালে উঠেই আমরা একটু মার্কেটের উদ্দেশ্যে রওনা দিই। এখানকার গাড়ির সিন্ডিকেট থেকে সাইট সিন করার জন্য ঘন্টা হিসাবে অথবা কতগুলো পয়েন্ট কভার করবেন সেই হিসাবে ফুল কন্ট্যাক্ট করে নিতে পারেন। একটু ঘোরাঘুরি করে নিয়ে আর সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম নৈনিতালের বাকি তালগুলো দেখার উদ্দেশ্যে। আগেই বলে রাখি, তাল বলতে লেক বা ঝিলকে বোঝায়। এটি হলো নৈনিতালের গ্রিন ভ্যালি। নৈনি লেক থেকে এর দূরত্ব 7 থেকে 8 কিলোমিটার। নৈনি লেকটিকে ওপর থেকে পুরোটা সুন্দরভাবে দেখার জন্যই এই পয়েন্টটা খুবই বিখ্যাত। এইবার এখান থেকে রওনা দিলাম একটা ট্রেকিং স্পটে, যাকে চায়না পিক বা নয়না পিকও বলে। এটি নৈনিতালের হাইয়েস্ট পিক। 3 কিলোমিটারের খাড়া পথ ট্রেক করে উঠতে হবে। আগেই বলে রাখি, পথটি বেশ চড়াই, তাই অবস্থা বুঝেই রিস্ক নেবেন। তবে খুবই অ্যাডভেঞ্চারাস। এখান থেকে গোটা নৈনিতাল শহরের 360 ভিউ পাওয়া যায়। এটা সানরাইজ আর সানসেট পয়েন্ট হিসেবেও এখন খুবই জনপ্রিয়। গোটা ট্রেক কমপ্লিট করে নিচে নেমে আসতে আপনাদের ঘন্টা 1.5 মতন সময় লাগতে পারে, তাই সাথে খাবার আর জলের বোতল নিতে অবশ্যই বলবেন না। তবে এটুকু বলবো যে ওপরে একবার পৌঁছাতে পারলে নিচে নেমে আসতে মন চাইবে না, কারণ জায়গাটা এতটাই পিসফুল। নয়না পিক থেকে নিচে নেমে এসে লাভার্স পয়েন্ট দেখার পরে আমরা পৌঁছালাম খুরপাতালে। খুরপাতাল কেন বলা হয়? কারণ এটিকে ওপর থেকে দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতন। এখানে আমার আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট সাজেশন আছে। যদি নৈনিতালের বেশিরভাগ জায়গায় একই দিনে কভার করতে চান, তাহলে একটু সকালের দিকেই গাড়ি ঠিক করে বেরোনোর চেষ্টা করবেন, অথবা আগের দিন রাতেই সেই মতন ঠিক করে কথা বলে নেবেন যে আমরা পরের দিন 9টার মধ্যে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়ব। কারণ বুঝতেই পারছেন, এখানে এক একটা জায়গা কভার করতে আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা করে সময় লাগছে, এবং এর পরের যে জায়গাগুলোতে যাব সেগুলোতে যেতেও প্রায় 1 ঘন্টা করে সময় লাগবে। এইখান থেকে আমাদের পরবর্তী ডেস্টিনেশন সাততাল। নৈনিতাল শহর থেকে এর দূরত্ব 23 কিলোমিটার। এই সাততাল যাওয়ার রোড সাইড ভিউ এতটাই সুন্দর যে আপনাদের 1 ঘন্টা গাড়িতে বসেই কখন কেটে গেল বুঝতেই পারবেন না। এর মধ্যে গোটা 15 কিলোমিটার রাস্তাটাই ডেন্স ফরেস্ট কভার্ড। একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা দেখে নিলাম গরুড় তাল। এর কিছুটা দূরত্বেই অবস্থিত হনুমান তাল। এই হনুমান তালে পৌঁছাতে আবার 1 কিলোমিটার মতো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছাতে হয়। পৌঁছে গেলাম আমরা সাততালে। নৈনিতাল একটু জনবহুল, তাই আপনারা ইচ্ছা করলে এই সাততালে এসেও থাকতে পারেন।
এখন অনেকেই নৈনিতালের বদলে সাততালে এসেও ওঠে। এখানেও কেএমভিএন এর ট্যুরিস্ট বাংলো আছে, আপনারা এটা অনলাইনেও বুক করতে পারেন, আবার এসেও খোঁজ নিতে পারেন। এখানে এসে আপনারা প্যাডেল বোটিং, রোলার কোস্টিং এবং কায়াকিং করতে পারবেন। এই কায়াকিং খুবই অ্যাডভেঞ্চারাস, আপনারা দেখতেই পাচ্ছেন। বাঁ দিকে সীতাতাল এবং ডান দিকে রামতাল, এই দুটির সংমিশ্রণেই তৈরি হয়েছে এই সাততাল। এই পুলটা পেরিয়ে ওপারের ওই আইল্যান্ডটায় গেছিলাম, সত্যি অসাধারণ। দুর্ভাগ্যবশত সেই সময় আমার ক্যামেরাটা ল্যাগ করায় ফিরে আসতে হয়, দেখাতে না পারার জন্য দুঃখিত। ইচ্ছা হলে এই অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিটাও করে নিতে পারেন, জিপ লাইনিং। এরপরে আমরা রওনা দিলাম নওকুচিয়া তালের উদ্দেশ্যে, যা সাততাল থেকে 13 কিলোমিটার আর নৈনিতাল থেকে 27 কিলোমিটার দূরত্বে। ঢোকার 1 কিলোমিটার আগেই প্রভু বজরংবলীর এই দিব্য মন্দিরটি পড়ে, আপনারা অবশ্যই একবার ভেতরে ঢুকে প্রণাম করে নেবেন। চলে এলাম আমরা নওকুচিয়া তাল। এই নওকুচিয়া তালেও গঙ্গা আরতি হয়, কারণ মান্যতা আছে যে গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রীরও কোনো এক সময় এর সাথে সংযোগ ছিল। সাততালের মতন এখানেও আপনারা স্টে করতে পারেন, কারণ এটাও খুব পিসফুল জায়গা। বেশ কয়েকটা ফরেস্ট রিসর্ট আর কেএমভিএন এর বাংলোও আছে। এবার চলে আসি কেন এই নাম নওকুচিয়া তাল। যদি ওপর থেকে দেখা যায় তাহলে দেখবেন এর ঠিক 9টা কোণ আছে, যেমনটা দেখতে পাচ্ছেন, তাই এর নাম নওকুচিয়া তাল। আর একটু ইন্টারেস্টিং জিনিস বলি, আমাদের অনেকেরই ছোটবেলার এবং অনেকেরই প্রিয় কোই মিল গয়া সিনেমার এই অংশটার শুটিং এখানেই হয়েছিল। এখানেও আপনারা জিপ লাইনিং, প্যারাগ্লাইডিং এর মতন অ্যাক্টিভিটিসগুলো ছাড়াও রোলার কোস্টিং, কায়াকিং, প্যাডেল বোটিং এবং শিকারা রাইড করতে পারবেন। আমরা এখানে 25 মিনিটের জন্য একটা শিকারা নিয়েছিলাম, যেটা ওই বার্গেনিং করে 160 টাকা মতন ভাড়া নিয়েছিল। इसका नाम था नौकुचिया ताल है। नौकुचिया ताल बोले तो इसके 9 कोने हैं, तब जाके इसका नाम नौकुचिया ताल नाम है। सरल शब्दों में आप ये बोल सकते हैं। बाकी अगर मान्यता के हिसाब से देखें, हिस्ट्री देखें तो इसकी बोलते हैं कि 9 कोने में 9 ऋषि मुनि बैठे हुए थे, उनमें से एक ऋषि विलुप्त हो गए थे, गायब हो गए थे। तब जाके बोला गया जमीन के कोई भी कोने में खड़े होकर कोई भी व्यक्ति अगर 9 कोने को एक नजर में गिन लेगा, उसको मोक्ष प्राप्ति हो जाएगी, या धनवान हो जाएगा, भाग्य से होगा। से अनेक मान्यता रखी गई है, जो मुझे जायज पता है मैं आपको बता रहा हूँ, ठीक है। और बाकी हाइट से देखने में ही आपको 99 कोने एक एक करके दिखेंगे, क्योंकि एक साथ 9 कोने नहीं दिखते हैं, एक एक करके देख सकते हैं आप सब। तब हाइट से आकार देखेंगे आपको इंडिया की मैप की तरह दिखेगा, हाइट से देखने में गहराई मैप की तरह दिखता है। और बाकी गहराई की बात ये तो 185 फीट की गहराई है, उत्तराखंड की सबसे गहरी झील है, गहराई में सबसे ज्यादा है। और बाकी एरिया में कोंडा बाई कोंडा घूमते 4.5 से 5 किलोमीटर की एरिया है इसकी, कोंडा बाई कोंडा घूमने में। और बाकी लंबाई देखेंगे 1 से 1.5 किलोमीटर की इसकी लंबाई है। ये इस लेक का पूरा इतिहास है। अच्छा, थैंक यू। সাইট সিইং এর প্রথম ভাগের পর আমরা আবার 12:30 নাগাদ ফিরে এলাম নৈনিতালে। এখানে প্রথমে নয়না দেবী মন্দির দর্শন করলাম, যা একদম নৈনি লেকের পাশেই এবং ওপরেই বলতে পারেন। এই মন্দিরের কিছু মাইথোলজিক্যাল কাহিনী আছে।
এটি হলো আমাদের 51 শক্তিপীঠের এক অন্যতম পীঠ। বলা হয় বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর চোখ বা নয়ন খণ্ডিত হয়ে এই নৈনী লেকের জলেই পড়েছিল। তাই দেবীর নাম নয়না দেবী এবং জায়গার নাম নৈনিতাল। নবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়, বিশাল যজ্ঞ হয় এবং বিরাট আকারে মেলা বসে। মন্দির দর্শন হয়ে গেল, এবারে লাঞ্চ করে নিয়ে আমরা উঠবো শিকারা রাইডে। ফুল রাইড 200 টাকা এবং হাফ রাইড 160 টাকা। তবে সিজন ওয়াইজ ভ্যারি করতেই পারে, বাড়তেও পারে বা কমতেও পারে। তবে নৈনিতালে আসলে এটা একদমই মিস করবেন না। রোদে তাকাতে পারছি না, কিন্তু হালকা ঠান্ডাও রয়েছে। এই যে আমার এদিকে রয়েছে আমার গোলু ভাই, চশমাটা পরে হাই করে দেয়। হ্যালো হ্যালো। আমরা এখন মোটামুটি হাফ রাস্তা কভার করে গেছি। মাঝে মাঝে একটু ভয়ও করছে। আমরা এখন ব্যাক করছি, অনেক দূর এসেছিলাম মাঝে বরাবর। নৈনিতালের জল দেখে তো বুঝেই গেছেন কোথায় চলেছি এবারে আমরা। রোপওয়ে, নৈনিতালের অন্যতম আকর্ষণীয় জায়গা। 300 টাকা করে টিকিট আর খোলে সকাল 10:30টায়। ম্যাল থেকে একেবারেই হাঁটা পথে। বলতে পারেন আমার সব থেকে ভালো লেগেছে এই রোপওয়ের পথটাই। নৈনী লেকের একেবারে গা ঘেঁষে যায়। ওপর থেকে লেকটাকে দেখতে একেবারে ম্যাঙ্গো শেপের। তাছাড়াও নৈনী লেকের আরেক নাম ম্যাঙ্গো লেক। ওই পারে পৌঁছিয়ে আপনারা একটা অ্যাডভেঞ্চার পার্ক পাবেন, যেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবেন। তাছাড়াও ইচ্ছামতো কিছু কেনাকাটাও করতে পারেন। আর একটা হিমালয়ান ভিউ পয়েন্ট আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা ফটো তুলতে পারবেন। এই রোপওয়ের এক সাইডের দূরত্ব 700 মিটার এবং এক ট্রিপে যেতে 4 থেকে 5 মিনিট মতন সময় নেয়। এরপরে আমরা হোটেলে গিয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়ে 2টোর সময় আবার রওনা দিলাম এবং 3:15 নাগাদ এসে পৌঁছালাম ভীমতালে। ভীমতাল যাবার রাস্তায় প্রায়শই জ্যাম থাকে, তাই হাতে একটু সময় নিয়ে বেরোলে ভালো হয়। এটা একটু অন্য দিকে বলে আমরা এটাকে দ্বিতীয় ধাপে করলাম। আর তাছাড়াও ভীমতালকে বলা হয় সূর্যাস্তের সময়ই বেশি সুন্দর লাগে, তাই এটাকে আমরা দুপুরের দিকেই বেছে নিলাম। এবার নৈনিতাল থেকে ভীমতালের দূরত্ব 22 কিলোমিটার। যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। যদি জ্যাম থাকে আরও বেশি লাগতে পারে। এবার আসি ভীমতাল নাম কিভাবে পড়ল। মাইথোলজিক্যালি মহাভারতে পাণ্ডবদের বনবাসের সময় এই পথ দিয়ে যাওয়াকালীন দ্রৌপদীর জলের তেষ্টা মেটানোর জন্য ভীম তার গদা দিয়ে প্রহার করে এবং এই তালের নির্মাণ করে। তিনি তার স্বপ্নাদেশ অনুযায়ী
পাশেই একটি শিবলিঙ্গ স্থাপন করেন। সেই থেকেই এর নাম হয় ভীমেশ্বর মহাদেব মন্দির এবং এই তালের নাম হয় ভীমতাল এবং এরিয়া ওয়াইজ এটাই নৈনিতালের সবথেকে বড় তাল। এই লেকের মধ্যেই একটা আইল্যান্ড ক্যাফে আছে। আমরা যদিও যাইনি, আপনারা ইচ্ছা হলে এটাতে একবার বোট ভাড়া করে গিয়ে ঘুরে আসতে পারেন। এখানে মোটামুটি এটা হচ্ছে একটা ড্যাম মতন তৈরি করা হয়েছে যাতে এর জলটা যাতে বাইরে পাস না হয়ে যায়। তো বর্ষার সময় আবার বেশি জল জমে গেলে সেটা ওভারফ্লো করার রাস্তাও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পড়ে যাচ্ছে। এই লেকের উপরে ড্যামের রাস্তাটা দিয়ে গোটাটা ঘুরে আসতে প্রায় 40 মিনিট মতন সময় লাগে। স্থানীয়রা শর্টকাটের জন্য অনেকে এই রাস্তাও ব্যবহার করে থাকে। বেশিরভাগ পর্যটকদেরই ভীমতালে ভিড় ঢলে পড়ে সূর্যাস্তের সময়, কারণ এই সময় ভীমতালকে একটু অন্য ধরনের দেখতে লাগে। এখন অনেকেই আবার শুধু ভীমতালে স্টে করেন। কাঠগোদাম থেকে ভীমতালের দূরত্ব 21 কিলোমিটার। আপনারা ইচ্ছা হলে নৈনিতালের বদলে ডাইরেক্ট ভীমতালে এসেও উঠতে পারেন, কারণ এখানেও নৈনিতালের মতনই প্রচুর হোটেল এবং রিসর্ট আছে, যাদের লেক ফেসিং রুম ও লেক ফেসিং ব্যালকনিও আছে। আর তার সাথেও বিভিন্ন সস্তা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজ রেস্টুরেন্ট, গ্রিল, ক্যাফেটেরিয়া এবং অন্যান্য অ্যামিনিটিসও পেয়ে যাবেন। এবারে আপনাদের জন্য কিছু সাজেশন আছে। আমার এই দ্বিতীয় দিনের সাইট সিইংয়ের প্ল্যানটাকে আপনারা 2 দিনেও করতে পারেন, যার জন্যই আমি আমার প্ল্যানটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছি। যাদের সময়ের অভাব তারা 1 দিনেই করে নিতে পারবেন, যেমনটা আমি করেছি। তবে হ্যাঁ, শুরুটা একটু সকালের দিকে করলে আপনাদের টাইম ম্যানেজমেন্টে সুবিধা হবে, কারণ ভীমতালে যেতে গেলে হাতে সময় রেখে যাওয়াই ভালো। তাহলে এত অবধি রইল। আমার ব্লগটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো পথে, অন্য কোনো খোঁজে।